সাজানো রং ধনুষান রঙে রং লুকোচুরি সোনালি ফসলের নয়ন জুড়ি যেন কাল বৈশাখী প্রলয় শেষে নতুন দিনের আলোয় সাজানো বনভূমি। গানের শহরে আর্কের সময় আপনাদের সঙ্গে আছে আমি নোভা রেখা। আজকে আমরা কথা বলবো, গান শুনবো এবং আড্ডা দেব আর্কের সাথে। আমার সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় হাসান ভাই এবং আমাদের টিঙ্কু ভাই। হাসান ভাই এবং টিঙ্কু ভাই, আপনাদের দুজনকেই অভিনন্দন, স্বাগত। কেমন আছেন আপনারা? প্রথমেই হাসান ভাই, আপনি কেমন আছেন, এবং তারপর টিঙ্কু ভাই, আপনি কেমন আছেন? ব্যাক টু ব্যাক প্রশ্ন উত্তর নেব। সময়ের শহরের কথা বলছেন আপনি, কিন্তু আমরা বলছি সময়ের সাথে চলার কথা। আর্ক ব্যান্ড এখনও দীর্ঘ এত বছর পরও সময়ের সাথে চলছে, তাল মিলিয়ে চলার চেষ্টা করে যাচ্ছি। সেই অর্থে আমরা অনেক ভালো আছি। ভালো আছেন। টিঙ্কু ভাই কেমন আছেন? খুবই ভালো আছি, এবং এ কারণে ভালো আছি, সামনে নতুন বছর, আর আমাদেরও আর্কের নতুন প্রেজেন্টেশন আসবে, সব কিছুই সামনে ইনশাল্লাহ। এ কারণেই অনেক আনন্দে আছি এবং ভালো আছি। আর্কের শুরুটা কেমন ছিল? শুরুটা এমনি সব ব্যান্ডের যে ব্যাপারটা হয়, তাজমহল। ও আচ্ছা, অডিওর কথা বলতে গেলে শুরুটা তাজমহল, এটা খুব এক্সাইটিং একটা ব্যাপার, কারণ তাজমহল অ্যালবামটার ভিতর দিয়ে আর্কের ভাবমূর্তি ফুটায় তোলার একটা চেষ্টা করা হয়েছে। টিঙ্কু যেটা বলেছিল যে একটা গানের একটা স্টাইল বা কম্পোজিশনের একটা স্টাইল বা ভয়েসের একটা কম্বিনেশন, সব কিছু মিলে এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে নতুন একটা কিছু দর্শকদের উপস্থাপন করার চেষ্টা করা, যেটা আর্ক করেছিল তাজমহল অ্যালবামের মাধ্যমে প্রথম। আর এখানে গানের লিরিক এবং সুর বা সব কিছু দর্শকদের আবেদন কতখানি হবে, কতটুকু তাদেরকে টাচ করবে, ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং। তাজমহল কি বলেছিল, কি বোঝাতে চেয়েছিল? আসলে আর্ক ব্যান্ডের একটা ভাব অর্থ আছে যে নূহ আলাইহিস সালামের যে নৌকা, সেটাকে আমরা আর্ক বলে জানি, মানে অন্যায় অসত্য এবং এগুলোর বিরুদ্ধে সত্যের যে জয় বা সত্যের যে পথ চলা, সেইটা ইন্ডিকেট করে আর্ক ব্যান্ডের নামের ভিতর দিয়ে। সেইটার এই আক্ষরিক অর্থকে মেনটেন করার জন্য, এই অর্থটাকে ধরে রাখার জন্য আমরা আমাদের গানগুলোকে চেষ্টা করেছি সমাজের বিভিন্ন প্রতিকূলতা এবং সমাজের বিভিন্ন অন্যায়, দুর্নীতি এবং বিভিন্ন খারাপ দিকগুলোর বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য বা যুব সমাজকে আন্দোলিত করার জন্য, আলোড়িত করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের গানগুলো করতে। অর্থাৎ প্রত্যেকটা গানই থিমেটিক সং আর কি। সেই অর্থে অনেকে হয়তো ভাববে যে তাজমহল গানটা কি কোনো প্রেমের গান কিনা, বা কেন এই নামটা তাজমহল। আসলে তাজমহল গানটা যুব সমাজের একটা প্রতিচ্ছবি ফুটায় তোলা হয়েছে, যে যারা সাধারণ, অতি সাধারণ সংগ্রামী, আমরণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের কথা বলা হয়েছে যে যারা আশ্রয়হীন মানুষ, তাদের জন্য একটা আশ্রয় যেন আমরা দিতে পারি। আমরা যেন একটা কুঁড়ে ঘর হোক বা একটা থাকার এবং বসবাসের একটা নিরাপত্তা, জীবনের একটা নিরাপত্তা, আশ্রয় বলতে যেটাকে বোঝায় আর কি, সেটা যেন আমরা করতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী। ঠিক যেমন সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিল একটা ওনার নিজস্ব একটা অনুভূতি থেকে, কিন্তু আমরা তো সেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারি। এই স্পিরিটটা ছিল আসলে তাজমহল গানটা, যে আমরা সবকিছু থেকে একটা স্পিরিট আমরা গেইন করতে পারি তাজমহল থেকে, যেমন এই বিষয়টা আমি ফুটাই তোলার চেষ্টা করেছি। এবং এটা এই গানটার মাধ্যমেই আপনাদের জনপ্রিয়তার যে পথটা, সেটা এগোতে থাকে। পথটা শুরু হয় তাজমহল দিয়েই শুরু হয় মূলত। জি, প্রায় 200-রও অধিক আপনাদের গানের তালিকা আছে। আমি আসলে আমার পছন্দের মতো বলতে পারবো না, আবার সবার পছন্দটাও বলতে চাচ্ছি। এর মধ্যে 3 সত্যি, লাল বন্ধু, নীল বন্ধু, সুইটি, তারপরে আপনাদের জন্মভূমি, স্বাধীনতা, এই যে গানগুলো আপনারা বানিয়েছেন, গানগুলো বাজারে এসেছে, সবাই শুনেছে এবং সেগুলো মানুষের মনে, আত্মায় সেটা খুব দারুণভাবে এর প্রভাব পড়েছে। এই গানগুলো
সম্পর্কে জানতে চাই। ওই সময় প্রেমের আমাদের গানের মধ্যে যে প্রেমের যে বিষয়গুলো আছে সেগুলো ফুটায় তোলার চেষ্টা করেছি। যেমন আর্ক ব্যান্ডের গানের মধ্যে কিন্তু শুধু বিরহ প্রেম মধ্যে সীমাবদ্ধ না। আর্ক ব্যান্ডের গানের মধ্যে যেমন সৃষ্টিকর্তার প্রেম এবং বিভিন্ন প্রেমের বিভিন্ন দৃষ্টিকোণকে অনেকগুলো করার চেষ্টা করা হয়েছে। নেচার, যেভাবে সৃষ্টিকর্তা নেচারকে সৃষ্টি করেছেন যে প্রেম দিয়ে, সেটা তুলে ধরার চেষ্টা, বা একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তার প্রতি যে মায়া মমতা বা প্রেম, এটা এরকম বিভিন্ন প্রেমের বিভিন্ন বিষয়গুলা, বিভিন্ন অ্যাঙ্গেলগুলা ফুটায় তোলার চেষ্টা করা আছে। প্রেমিকার চোখে আর কেমন? যদি আমি একজন প্রেমিকা, নিজেকে প্রেমিকা হিসেবে ভাবি, আর্ক আমাকে কোন লাইনটা শোনাতে পারে? অফকোর্স বলতে হবে যে প্রেমিকা হোক প্রেমিক হোক, প্রেমের যেই বন্ধনটা সেটা যেন সবসময় অটুট থাকে, মজবুত থাকে। প্রেমের ব্যাপারটার গভীরতা যেন দুইজনই ফিল করে, দুই পক্ষই ফিল করে। এই বিষয়টা কিন্তু আর্কের গানের মধ্যে প্রচার করা হয়েছে যে ভেঙে না পড়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, বা কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য, মানে এই প্রেমের জন্য সংগ্রাম করতে হয়। টিঙ্কু ভাই, আপনি বলুন, আর্কের ভালো আছে আসলে প্রত্যেকটা পথে, প্রত্যেকটা শুরুতেই ভালো মন্দ দুটো মিলিয়ে আসলে পথটা শুরু হয়। একটা দুঃখ বলুন, একটা সুখ বলুন আর্ককে নিয়ে। আচ্ছা, মানে যখন আর্ক ব্যান্ডটা হয়েছে, প্লাস মানে সেই সময় যারা যারা ব্যান্ড মেম্বাররা ছিল, আমি অনেক পরে আসছি এই জিনিসগুলো ক্রিয়েট হওয়ার পরে, ঠিক আছে? সো সুখ দুঃখের ব্যাপারটা যদি বলতে হয়, তাহলে গানগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়েছে, আমি একজন মানে মিউজিশিয়ান হিসেবে এটা আমি মানে ধরেন আমি ইনভলভ ছিলাম না, বাট আমি যে ব্যাপারটা বলতে পারি। তো দ্যাটস টাইম ধরেন আর্কের মেম্বার ছিল পঞ্চম, তারপরে রেজওয়ান, হাসান ভাই, তারপরে আশিকুজ্জামান টুলু ভাই, যিনি নাকি আর্কটাকে প্রতিষ্ঠিত করেছিল। আর্ক অ্যাকচুয়ালি আর্কের মানে খুব মানে কী বলবো, ক্যালিবারের পয়েন্টগুলো কোথায় অ্যাকচুয়ালি হাসান ভাইয়ের গান লেখা, আর্কে কিন্তু আরও অনেকেই গান গেয়েছে কিন্তু, ঠিক আছে? আর ওখান থেকে মানে এক একটা অ্যালবামে হয়তো হাসান ভাইয়ের একটু বেশি গান আছে, 5-6টা হয়তো, তার থেকেও বেশি। প্লাস এরপরে গিটারিস্ট ছিল পঞ্চম, হ্যাঁ, তারপরে পঞ্চম কিছু গান গেছে, প্লাস টুলু হয়ে গিয়েছে। হাসান ভাই লিরিসিস্ট, টিউন করছে। পঞ্চম এই গানগুলোকে কম্পোজিশনের ক্ষেত্রে সে গিটারিস্ট, খুব ভালো সুপার গিটারিস্ট। কম্পোজিশনের ক্ষেত্রে সে গানগুলোকে ফরম্যাটে নিয়ে আসছে। সো এখানে কি দেখা গেছে জানেন, আর্কের ওর মানে এত ক্রিয়েটিভ সে ব্যাপারগুলো করছে। এই যে একটা গান, শুধু গানটাকে, এটার ভেতরে যে মিউজিক্যাল যে কারিশমাটা, সেটা পঞ্চম কর্ডের ক্ষেত্রে ইচ্ছে করলে কিন্তু সহজে আর্কের গান কিন্তু কেউ এসে মতো প্লে করতে পারবে না। ওকে শিখতে হবে, মুড শিখতে হবে। হ্যাঁ, সব পঞ্চম এই কাজটা করছে। এবং আর্কের এক একটা গান আমি মনে করি, মানে সবগুলো গান এটা ছিল না, বাট কিছু গানে এরকম স্পেশাল কম্পোজিশন করে সে একটা ফরম্যাট করে ব্যাপারটা করছে। এটাতে পঞ্চমকে ক্রেডিটটা খুবই, মানে আমরা একসাথে কাজ করছি লং টাইম, তখন মানে স্টুডিও ওয়ার্ক করতাম। সে আমার খুব ফ্যামিলি ফ্রেন্ডও, এবং মানে আর্কের এই গানগুলোকে আসলে আরও ভাইব দেওয়ার জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমি তো অনেক পরে এসে আমার হাসান ভাই জার্নি স্টার্ট হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে ফ্যাক্ট হচ্ছে এটা, একজন ধরেন সং রাইটার প্লাস ধরেন ভয়েস প্লাস আপনার যা কী বল টিউন। সো হাসান ভাই তো আবার উনি তো মিউজিকটা করতেছে না, সো এমন একজনকে দরকার গানগুলো তৈরি করার সময়। হাসান ভাইদের বাসার ছাদের উপরে তৈরি হয়েছে, অথবা গানগুলো, হ্যাঁ, পঞ্চম ছিল, তারপর হাসান ভাই পঞ্চমের মেধাটা ওখানে পঞ্চম খাটাইছে, এবং হ্যাঁ, ডিভোশন খুবই, এবং একটা সুন্দর ফরম্যাটে সে এই গানগুলোকে প্রেজেন্ট করতে পারছে। সো এটা একটা নতুন আপনার একটা দিক, এবং নতুন একটা কম্পোজিশন, কারণ আপনার এই বাংলাদেশের মধ্যে এটা আসছে, তাই সবার একটু আলাদা লাগছে, আলাদা মনে হচ্ছে, সবাই খুব সুন্দর করে নিছে।
আর তাছাড়া একটা গান যখন অ্যাকচুয়ালি তৈরি হয়, মানে এই যে দুইজন অ্যাকচুয়ালি সবাই মিলে কিন্তু গানটা আসলে তৈরি হয় না, কার সাথে কার সিঙ্ক, হ্যাঁ যার কার সাথে সাথে যার কার মিলে। সিঙ্ক হয়, ঠিক আছে। আর ব্যান্ড আসলে ধরেন অ্যাকচুয়ালি মানে 5 জন একসাথে লং টাইম মানে ক্রিয়েট করাটা ভেরি টাফ কিন্তু অ্যাকচুয়ালি, একটা কঠিন কারণ ব্যাপার। এটা সিঙ্কের ব্যাপার। সিঙ্ক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু মানে মনের সাথে মানে মনে করেন ব্রেইনের গোলটা সাথে হবে ওইভাবে ওইভাবে যে যাবে। কোনো সেক্টরে। সো হাসান ভাই এবং পঞ্চমের সিঙ্কটা ছিল, এবং যতদিন পর্যন্ত এই সিঙ্কটা ছিল ততদিন একদম অটুট ছিল। আর যখন আস্তে আস্তে পঞ্চম পরে তার প্রফেশন শিফট করছে, চাকরিতে অথবা ইয়েতে চলে গেছিলো, একটা গ্যাপ, এই যে তখন গ্যাপটা আসছিল, বাট এরপরে আলটিমেটলি আর এটা পূরণটা হয় নাই। সো এখানে আমি সেই প্রসঙ্গ টেনেই যদি বলি, এই মুহূর্তে আর কে ব্যান্ড দলের সদস্য সংখ্যা কতজন আছেন? তখন তো যারা ছিল তারা তো এখন কেউ নেই, নতুনভাবে আমি, হাসান ভাই প্লাস আমাদের আর্কের সাথে অনেক মানে বাংলাদেশের অনেক প্লেয়ারই প্লে করছে। আমরা সময় অথবা অসময়ে ধরা এই একে ওকে অনেকে, বাট আমি আর হাসান ভাই হচ্ছে দুজনের সিঙ্ক। আমরা একটা যুগ পার করছি, ঠিক আছে, 12 বছরেরও বেশি টানা, ঠিক আছে। এবং এটা দেখা গেছে আমরাই কিন্তু একমাত্র মানে থাকতে পারতেছি, বাট হ্যাঁ সিঙ্কটা হচ্ছে না সব কিছু, কারণ আমাদের আসলে কিন্তু মিউজিকের মানে অন্যান্য বিজনেস অথবা সব কিছুর আগে কিন্তু মিউজিকের ক্ষুধাটা অনেক বেশি। সো ঠিক আছে, মানে যাক আমি হাসান ভাই এখন পর্যন্ত ঠিক আছি, এবং আজকের দিনে এই যে আপনাকে প্রথমেই বললাম যে অনেক ভালো, হ্যাঁ মানে আমাদের অবস্থা এখন খুবই ভালো আছি, এই কারণেই যে আমরা এতদিনের জার্নিটা আমরা মানে মনে ইনশাল্লাহ সামনে সাকসেস হবে। আমার মাঝে মাঝে মনে হয় যে গানের মানুষরা কিভাবে গান বানাচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওনারা কিভাবে সময়টাকে কিভাবে একসাথে করে, তাদের ব্যক্তিগত জীবন আছে, ব্যস্ততার জায়গা আছে, সেখান থেকে এই গান নিয়ে তো অনেক সময় দিতে হয়, গান নিয়ে অনেক ভাবতে হয়, অনেক ভাবনা আছে গানের, অনেক গানটা আসলে এমন না যে আমি এখনই বললাম এখনই গান হয়ে গেল, এটা Right. অনেকটা খুব ভালো একটা পয়েন্ট হ্যাঁ। আসছে। তো এই জায়গাটা আপনারা কিভাবে ব্যালেন্স করেন? ব্যালেন্স বলতে হচ্ছে এই জায়গাটা আপনারা কিভাবে মেনটেন করেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানে সৃষ্টিটা, এটা কিন্তু একটা পার্ট টু পার্ট হতে 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 একসময় গিয়ে একটা জায়গায় জিনিসটা হয়। যেমন দেখেন আপনি, যেমন আমি সাপোজ কোন একটা নতুন গান শুনতেছি, অ্যাকচুয়ালি গান যখন শুনবো মানে আমি যেটা প্রফেশনালি যেটা আমি ফিল করি, যার 8টা বিট একটা গান আরম্ভ হচ্ছে, হ্যাঁ ঠিক হলো, ধর 8টা বিট পার হয়েছে, 1 2 3 ডিপ টাক, এভাবে 8টা বিট পার হয়েছে। এই 8 বিটের মধ্যে ওই সঙ্গীতটা অথবা এটা আমাকে সারপ্রাইজ করতে পারে নাই, সো আমি এটাকে স্কিপ করে ফেলবো, চলে যাব। সো মানে কতটা ইম্পর্ট্যান্ট আপনি দেখেন যে এই যে 90s হাসান ভাইয়ের গানগুলো উনি যে মানুষকে ওই প্রথম থেকে কিন্তু টাচ করে ফেলে, ঠিক আছে। হয়তো উনি একটা চিৎকার একটা ইয়া দিল, একটা কুইং করে একটা আওয়াজ করলো, ওইটাই মানুষের মনের কাছে চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে একটা কম্পোজিশনের এবং একটা গানের সার্থকতা হচ্ছে এটা, মানে 8 বিট পর্যন্ত ভালো লাগছে, এরপর 8 বিটে কি হচ্ছে, এরপর 8 বিট, মানে এই যে একটা লেয়ারটা যে বড় হচ্ছে, মানে আপনি যদি শুরুটা এইভাবে যদি আপনাকে যদি সারপ্রাইজের ওই ইয়াটা না আসে, ওই গান কখনোই আসলে মানে ওরকম মানে আসলে আলটিমেটলি ওভাবে তাহলে একটা সাধারণ মানুষের ওটা ভালো লাগবে না, ঠিক আছে। সো এইটাই, এই গানগুলা এইভাবেই তৈরি হয়, মানে তৈরি হয়েছে ধরেন প্রথম একটা মুখটা করলো, এরপর এখানে মেইন একটা গান কম্পোজিশনের ক্ষেত্রে এই যে রিফ, গিটারের একটা রিফ দরকার, যেটা হাসান ভাইয়ের এই গানগুলো তৈরি হয়েছে, পঞ্চম ছিল তখন সাথে, যখন আমরা এখন যেটা করতেছি একটা গান ধরেন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল আমরা এটাকে ভাঙি, একবার আপ বিট করে একবার ডাউন বিট করি, কোথায় কোনটাকে আসলেই ভালো লাগতেছে, হ্যাঁ, কারণ আলটিমেটলি তো আপনাকে একটা পিওর একটা আপনার একটা শ্রুতিমধুর একটা ব্যাপার কিন্তু প্রেজেন্ট করতে হবে, যেটা ফাইনালি আসলে আসবে। আপনারা ভিডিওর কাজ করেন, আপনার শুটিং করে বেড়াচ্ছেন, হ্যাঁ অনেক এই হ্যাঁ এনজি শট এই শট, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু এই বাক্সটার মধ্যে আসলে কি, এটা হচ্ছে মেইন, ঠিক আছে, যে আলটিমেটলি এটা। সো এই ক্ষেত্রে ধরেন হয়তো মানে গান যখন তৈরি করার সময় কোনো না কোনো একটা রিদম, কোনো না কোনো একটা রিফ, হ্যাঁ মানে এই রিফটার উপরে আসলে আস্তে আস্তে এটাকে
এটা কিন্তু লেয়ার টু লেয়ার হইতে হতে একটা ক্রিয়েশনে চলে যায়। আপনারা যখন গ্রামে কনসার্টে যান বা গ্রামে বা বিভিন্ন শহর থেকে একটু দূরে, শহরের একটু বাইরে, তখন কি গান বেছে নেন যে এই গ্রামের মানুষগুলো, এই অঞ্চলের মানুষগুলো এই ধরনের গান পছন্দ করে, এই এলাকার মানুষগুলো এই টাইপের গান পছন্দ করে, মানে এরকম কোনো ভাবনা তখন কি কাজ করে? আসলে অ্যাকচুয়ালি মানে আজকের দিন পর্যন্ত হাসান ভাই অথবা আমরা যে জায়গাটায় গেছি, হাসান ভাইয়ের যে গানগুলা আপনার অ্যাকচুয়ালি মানুষ নিচ্ছে, সেই একই গান একই প্রতিটা জায়গায়, মানে পাগলের মতো মানুষ এখনো ওরকম পাগলের মতো এসে ধরেন ভাঙ্গা ভাঙ্গি করে এতটাই জনপ্রিয়। হাসান ভাই ইজ ভেরি ফেমাস, বাংলাদেশের একটা অ্যাসেট এবং অনেক ফেমাস আর্টিস্ট, মানে একদম মানে কি বলবো লোকাল হতে আরম্ভ করা সব জায়গায় সেটা আমরা জানি। মানে উনি এই জায়গাটা মানে ধরেন ইয়ে করছে, আপনার কি বলে অ্যাচিভ করছে। হ্যাঁ, এটা হাসান ভাই কিন্তু উনি কিন্তু পার্সোনালি এটা কিন্তু কখনোই ফিল করে না, এখনো ক্ষুধাটা রয়ে গেছে, এটা রয়ে গেছে বলে এই গ্যাপ আসছে একটা মাঝখানে, আমরা একটা গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপের প্রসঙ্গে আসবো, এই গ্যাপের প্রসঙ্গে আসি, হাসান ভাইয়ের কাছেই আসি। হাসান ভাই, শুরুটা আপনার দুর্দান্ত ছিল, আপনার গান নিয়ে আর কি বলবো, বলার কিছুই নাই, সবাই জানে। মাঝখানে একটা গ্যাপ, দীর্ঘ সময়ের একটা বিরতি ছিল, এটাকে বিরতি বলা যাবে না, অনিয়মিত বলতে পারি। এই অনিয়মিতটা যদি ব্যক্তিগত না হয়ে থাকে, ব্যক্তিগত ওরকম ইস্যু না হয়ে থাকে, তাহলে আমরা জানতে চাই যে এই বিরতিটা বা এই অনিয়মিত সময়টা কেন? আসলে সংকট না, বিষয়টা সংকটের থেকে বড় কিছু। সেটা হলো যে একটা সময় যেটা বলছিলেন যে আমরা স্টেজ পারফরমেন্স থেকে শুরু করে অডিওতে নতুন নতুন গানের একটা চাপ ছিল। তো সেই চাপটা ছিল এরকম যে দেখা গেছে যে আমরা যে মৌলিক যে গান আমরা করি, আর্ক ব্যান্ড কথা বলি বা অন্য যে কোনো ব্যান্ডের যে মৌলিক গানগুলো ছিল, অ্যালবামের গানগুলা, সেগুলোর বাইরেও কিন্তু অনেক বাইরের গানের একটা প্রেশার ছিল। বিভিন্ন মিক্সড অ্যালবাম এবং অডিও ইন্ডাস্ট্রিতে দেখা গেছে যে অনেক কিছুতে আমাদেরকে ইনভলভ হতে হয়েছে, অনেক গান করতে হয়েছে যেগুলি হয়তো আমাদের সাথে যায় না বা যেগুলি আমাদের করার ইচ্ছে নেই, তারপরেও করতে হয়েছে। অনেক বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকমের গান করতে হয়েছে। এভাবে করতে করতে আসলে একসময় অনেক গান করা হয়ে গেছে যেগুলা নিজের ট্র্যাকের বাইরে বা নিজের যেই চর্চাটা ছিল, ক্রিয়েটিভ যেই ব্যাপারগুলো ছিল, ওগুলা থেকে একটু যেন দূরে সরে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছিল, কোলাহল থেকে আপনি দূরে গিয়ে বাইরের গানে ভেসে যাওয়া। কোলাহল থেকে চেনা শহর থেকে আপনি অচেনা শহরে গেলেন। জি জি, এভাবে করতে করতে একসময় আমি নিজেও রিয়েলাইজ করি যে আসলে বুঝেও যেন বুঝি না এরকম একটা ব্যাপার আর কি, যে আমি বুঝতেছি কিন্তু তারপরেও স্রোতে গা ভাসিয়ে যে অনেক দূর চলে যাওয়া, অনেক অপ্রাসঙ্গিক গান বা অনেক ধরনের অপছন্দনীয় গান বা বিভিন্ন টাচ আপে থাকতে হয়েছে প্রয়োজনে এবং পরিস্থিতিতে পড়ে। এইভাবে ওই ক্রিয়েটিভ যেই মৌলিক গানের যে ব্যাপারটা ছিল সেটা থেকে যেন অনেকটা দূরে সরে যাওয়ার একটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল। তখন আমি একটা সময় আসলে আমি চিন্তা করি যেহেতু আর্ট ব্যান্ডের গানগুলার একটা ভাব অর্থ আছে, একটা চিন্তাধারা আছে, একটা প্রসঙ্গ আছে, প্রাসঙ্গিক, যে প্রত্যেকটা মানুষের কাছে কোনো না কোনো বিষয়ভিত্তিক মেসেজ থ্রো করা। তো এটা একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি। যে গানটা কেমন সেটা বড় কথা না, কিন্তু গানটার প্রেজেন্টেশনটা কেমন, বিষয়বস্তুটা যেটা টিঙ্কু বলছিল যে গানের অর্থটা কি, এটা একটা ভাব অর্থটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমি গানের কথাগুলো যদি মানুষ না বুঝতে পারে তাহলে অনুভূতিতে পর্যন্ত পৌঁছানো। আমি একসময় রিয়ালাইজ করলাম যে আমি এই ভাব অর্থ থেকে যেন অনেক দূরে চলে যাচ্ছি, অনেক সস্তা লিরিক এবং সস্তা গানের দিকে ঝুঁকে পড়ার বা হয়ে যাওয়ার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আমি তখন নিজেকে গুটানোর চেষ্টা করি এবং আমি চিন্তা করি আগের সেই ধারা যেটা ছিল মৌলিক গান বা নিজের সত্যিকারের ভালোবাসার প্রেমের অনুভূতির যে গানগুলা, যেগুলো জীবন থেকে নেওয়া গান, ওই ধরনের কিছু কাজ আমার আবার করা উচিত, যেটা অনেক দীর্ঘদিন অনেক দিনের একটা গ্যাপ হয়ে গিয়েছিল। পরে আমি এর জন্য আবার শুরু করি এবং এই সমস্ত গান থেকে নিজেকে একটু গুটিয়ে নিই। তারপর আবার আরকে ফেরা এবং আরকে থাকা অবস্থাতেই
তারপরে গুটে নিয়ে এবং বিশেষ করে টিঙ্কুকে পাওয়ার পরে আমি জিনিসটাকে অনেক সিরিয়াস হই, কারণ আমি একজন, যেটা টিঙ্কু বলছিল যে একজন খুব ভালো যে মিউজিক, যার সাথে সিঙ্ক হওয়ার ব্যাপারটা, যে আমার ফিলটাকে বুঝবে বা যে আমাকে রিড করতে পারবে এবং আমাকে ইয়ে করতে পারবে, আমার এররগুলা বা সব ধরনের গাইড করতে পারবে টেকনিক্যালি মিউজিক্যালি, সেটা যেটা টিঙ্কুকে পাওয়ার পরে, যার জন্য আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যাই যে অন্য সব ধরনের গান থেকে নিজেকে কিভাবে বিরত রাখা যায় এবং সত্যিকার মৌলিক জ্ঞান আবার ফিরে আসা যায়, এই চেষ্টার মধ্যে আমি নিজেকে। আপনাদের এখন হাতে নিশ্চয়ই অনেক কাজ আছে এবং কনসার্ট আছে আপনাদের আগামীতে, আমি শুনেছি সামনে কনসার্ট আছে, সেগুলোর তো প্রস্তুতি তো থাকবেই, আছেই, সেগুলো তো সবাই জানবে, শুনবে, বুঝবে। এখন তো সময়টা অন্যরকম, মানে সময় পাল্টেছে, অনেক বছর হয়ে গেল। আর্কের নতুন এমন কোনো ক্রিয়েটিভ ভাবনা আছে যে এমন কোনো বিষয় বা এমন কোনো শব্দ বা গানের লাইন আমরা বা একটা ফরম্যাট এই জায়গায় আনবো যেটা আমরা এতদিন ধরে দেখেছি, যেটা দেখি নাই? নতুন কিছু কি আছে ভাবনা? ইয়েস, এই যে গ্যাপটা দেওয়া হয়েছে, তার মানে কি অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড আবার ওই সন্ত্রাসী না, আচ্ছা, মানে গানের আন্ডারগ্রাউন্ড, মানে এটা হচ্ছে যে কেউ একটা আন্ডারগ্রাউন্ডে ধরেন চলে যাওয়া বা নিজেকে ঢেকে রাখা, অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোলাহল থেকে একটু, যদি বলি কোলাহল থেকে একটু নীরবে থাকা। হ্যাঁ, আর আসলেই ধরেন একটা হচ্ছে আপনি একটা জিনিস ইয়ে করে আপনার সৃষ্টিটা হয়েছে, এবার এটাকে আপনি বিকাশ করবেন, এটাকে ছাড়বেন, দুটোটা একসাথে কিন্তু ভেরি টাফ হয়ে যায়, ঠিক আছে? কারণ ওই যে 90s যেসব সৃষ্টি হয়েছে ওগুলো নিয়ে কিন্তু চলতে চলতে একটা এতদিন কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখেন সবাই কিন্তু এই ইয়ে করতেছে, বাট সৃষ্টি এগেইন করা দরকার। আর হাসান ভাই এটা ধরেন বুঝতে পারছে যে আল্লাহ, অ্যাকচুয়ালি তো আমার যে রিয়েল ভক্তরা, যারা আমার রিয়েল যারা, হ্যাঁ, তারা তো অ্যাকচুয়ালি আমি যে না বুঝে কোম্পানির এটা বলতেছে, এটাকে গেয়ে দিচ্ছি অথবা এটা করতেছি, তারা যে আমাকে ইউজ করে ফেলতেছে। অ্যাকচুয়ালি দেখেন এই কারণেই উনি তো একজন আপনার ধরেন মানে মিউজিশিয়ান অথবা একজন কি বলবো, একজন লিরিসিস্ট, হ্যাঁ, বাট উনি কিন্তু আবার বিজনেস না, বিজনেস যে ব্যাপারটা আছে, উনি তো আবার ব্যবসায়ের ওই মাইন্ডটা কিন্তু তার নাই, যে গানটা আমাকে ব্যবসায়িক জায়গায় ফেলে, মানে এখানে যে একটা ব্যবসা তো জড়িত, ঠিক আছে, বাট ওই ব্যবসার ব্যাপারটা কিন্তু তখন এভাবে চিন্তা ধারণ করে নাই, অথবা সবাই তো সব কিছু তো এক্সপার্ট থাকে না, ঠিক আছে? ওকে, আমি যখন আসলাম ওনার সাথে, আমরা যখন এক হলাম, ইয়েস, আমরা তখন প্রথমে আমরা যেটা কিছু ফরম্যাট ইয়ে করলাম, আমরা এখন মিনিমাম একটা লট না দেওয়া পর্যন্ত, মানে একটা আবার নতুন কিছু ক্রিয়েশন না দেওয়া পর্যন্ত আপাতত কারো কোনো গান কোনো কিছু করব না। তার মানে নতুন ক্রিয়েশন আসছে, নতুন সৃষ্টি আসছে, নতুন সৃষ্টি এসে গেছে, লেখা হয়েছে নতুন। এই জায়গাটাতে, এই অফ টাইমটাতে আমরা এই জিনিসগুলা ডেভেলপ করছি। তার মানে এবার দেখেন আমরা কিন্তু অনেকবারই মানে কমিটমেন্ট দিছি, হ্যাঁ ইয়েস আমরা গান ছাড়বো, সবাই ওয়েট করতেছে, কিন্তু এখানে দেখা কিন্তু আমরা ধরেন ছাড়লাম না, কারণ পৃথিবী প্রতিদিন আপডেট হইতেছে। এই যে আপনি ফোন ইউজ করেন, আজকে এত 5 কি 16 পয়েন্ট এত আসছে আপডেট, প্রতিদিন আপডেট হইতেছে। আপনি ধরুন মানে আজকে ছাড়বো, যেই ধরুন সব রেডিওগুলো ছাড়বো, দেখতেছে কালকে আবার নতুন স্টাইল নতুন চলে আসছে। আল্লাহ, এই সময় তো এটা দিলে তো হবে না, ঠিক আছে? তার মানে আপনাদেরকে ওই বিষয়গুলো ফলো করতে হচ্ছে এবং এটা একটা চ্যালেঞ্জ। কারণ আর্ক হচ্ছে ওই প্ল্যাটফর্ম, যদি আর্কের কোনো কিছু বের হয় ওইটা ওইরকমই হইতে হবে, এটা হচ্ছে যে সিরিয়াস রেসপন্সিবিলিটি। এক্স্যাক্টলি। হাসান ভাই কিন্তু দ্যাট টাইম মানে সেই সময় কিন্তু আবার যখন কিছু গান যখন উনি লিখছিল, আবার কিন্তু পঞ্চমকে দিয়ে আবার কিছু গান কম্পোজ আবার করছে, বাট পঞ্চম দ্যাট টাইম যে ব্যাপার ছিল মিউজিক্যালি, যে তার ডিভোশন, কিন্তু যেহেতু তার লাইফটা একটু অন্যরকম দিকে, ওই ব্যাপারটা আর হয় নাই। উনিও আর 4-5টা গান করে কিন্তু ওনার ফিল্ডে আসতেছে না, ঠিক আছে? তারপর আমার সাথে যে সোনার যখন দেখা হলো, আবার আমরা যখন একসাথে যখন মানে
ইয়া করলাম যে না হোক, আমি যে দেখতেছি আরে লিরিক তো ভেরি পাওয়ারফুল, টিউন কিন্তু ম্যাচ অথবা যেটা হওয়ার দরকার ছিল ওটা হয় নাই। এই কারণেই, এবং সবচেয়ে মজার কথা কি জানেন, আর্কের মধ্যে এমন অনেক গান আছে এখন পর্যন্ত আমি শুনে বলছি ও মাই গড, এই গানটা কিন্তু মানে কোনো তেমন কেউ শুনে নেই অথবা নেওয়া নাই, বাট এত পাওয়ারফুল সং। হাসান ভাই আমাকে বলছে আমি না খুব দুঃখ পেয়েছি, এই গানটা কেন জানি কেউ নিল না। তার আমি দেখলাম যে ইয়েস, ফর কম্পোজিশন। কোন গানটা সেটা এরকম এরকম বেশ কিছু গান বেশ আছে। কিছু গান আচ্ছা। মানে আপনার ওই গানগুলো কিন্তু মানে উনি তো দুঃখ করে বলতেছিল আমাকে, আমার এই গান কেন যে এটা কিন্তু আমি বুঝি না, বাট এটা আমার খুব আশা ছিল। আমি বলছি ইয়েস, এটা তো অবশ্যই এটা নেওয়ার কথা, কিন্তু এটা নেয় নাই। কম্পোজিশনটা যেটা দরকার ছিল, কারণ মিউজিকটা অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্ট্যান্ট। আর ওই যে আপনাকে যে বললাম, ওই প্রথম যে শুরু হইলো 8টা মাত্রা গেল, এরপর আরও 8টা আসতেছে, নিশ্চয়ই ওইটার মধ্যে কোনো ওই ব্যাপারটা নিশ্চয়ই ছিল না বলে আমি তারপরে দেখলাম হ্যাঁ গানগুলা ওইভাবে ফুটে উঠে নেই অন্য ব্যাপারে, কারণ সব তো আসলে একচুয়ালি হয় না। হ্যাঁ, হ্যাঁ মানে ঠিক আছে, অনেক সময় হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা বাট এই গানগুলো আমি দেখলাম যে আজকের দিনে এগুলো ব্র্যান্ড নিউ। অ্যাকচুয়ালি রিয়েল যখন কম্পোজিশনটা ওখানে যাবে, ওইটা আবার নতুনভাবে বের তার হবে। মানে আগামীতে আর নতুন কিছু নিয়ে আসতেছে আমাদের মাঝে। অবশ্যই। খুবই সুন্দর, দুর্দান্ত। তাই হোক, নতুন কিছু আসুক। জানতে চাই এই মুহূর্তে আপনার কি মনে হয় যে কোনো পরিবর্তন দরকার কিনা আর্ক এবং সময় এবং আপনাদের দলের যেই পারফরমেন্স, আপনাদের ভাবনা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, কোনো কারেকশন আছে কিনা? বা ডেফিনেটলি, তো আপনি একটা খুব ভালো প্রসঙ্গ তুলেছেন যে যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আগের মিউজিকের থেকে ডিফারেন্সটা আনা উচিত কিনা এবং পরিবর্তনের চেঞ্জের কোনো দরকার আছে কিনা। আর অবশ্যই এটা মাথায় রেখেছে টিঙ্কু যেটা বললো যে প্রতিনিয়ত যেহেতু আপগ্রেড হচ্ছে মিউজিক, এখন কয়েক স্টেপ ডেভেলপ হয়ে গেছে আগের তুলনায়, আগের গানগুলোর তুলনায়, এটাও আর মাথায় রেখেছে এবং সেভাবেই কিন্তু আগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মিউজিকের ক্ষেত্রে অন স্টেজ লাইভ পারফরমেন্স থেকে শুরু করে স্টুডিও রেকর্ডিং, সব কিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য আমি মনে করি। এই চেঞ্জগুলো দরকার, যেটা আর চিন্তা করে যে এই জিনিসটা নিয়ে। ভালো থাকবেন হাসান ভাই, টিঙ্কু ভাই। সবশেষ আমরা আরকে প্রশ্নে যাব। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারনি তুমি। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারনি তুমি।